বাংলাদেশ নিয়ে এই হিন্দুত্ববাদীরা একটা চরম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের আমি বলবো 90% মানুষ একেবারে শান্তিপ্রিয়। এই হাসিনাকে কেন্দ্র করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার। যারা পাকিস্তানি আর্মির গণহত্যা এবং গণধর্ষণকে সমর্থন করেছিল, যারা সিআইএর সঙ্গে কাজ করেছিল, তাদের হাতে কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতাটা চলে গেছে এবং তাদের কাণ্ডারি হচ্ছে মোহাম্মদ ইউনূস। সম্পূর্ণ অক্ষম, অযোগ্য, ব্যর্থ একটা প্রশাসক। স্বৈরতন্ত্রের অভিযোগ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় এরা করে এসেছেন, ঠিক সেই কাজটাই কিন্তু তাহলে আবার তার পুনরাবৃত্তি একটা হবে। এই বিগ মিডিয়া নাম করে আমায় তারা বলেছেন যে কোন মিডিয়া কত কোটি টাকা ঘুষ খেয়েছে, এবং আমার ধারণা বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আলটিমেটলি হবেই না। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের এই পড়শি দেশে বাংলাদেশ এখন যেটাতে আহ, এত উত্তেজনা, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক তাদের নির্বাচনের আগে। এবং এই বিষয়ে আমরা আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আজকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, সুপরিচিত নাম আন্তর্জাতিক ক্ষেত্রে। তিনি তিনি নিজেই আমেরিকা প্রবাসী এবং এখন তিনি ভারতে এসেছেন, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি শিক্ষাবিদ এবং সাংবাদিকতাও তার একটা অন্যতম ভালোবাসার জায়গা। তিনি আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখেন। অতএব আজকের সমস্ত বিশ্লেষণের জন্য আমরা পার্থবাবুর কাছে হাজির হব। পার্থবাবু, আপনাকে প্রথমেই এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি বাংলাদেশের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে, আপনার প্রচুর বন্ধু বান্ধব, আপনি সেখানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং আপনি মানবতাবাদী একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে সবসময় বিশ্লেষণ করেন। তো আজকে এখন বাংলাদেশে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, এবং সাম্প্রতিককালে সেটা এখন চূড়ান্ত অবস্থায় ধারণ করেছে, এইটা সম্পর্কে আপনি যদি আপনার বিশ্লেষণ এবং মূল্যায়ন আমাদের পাঠকদের শোনান, আমাদের দর্শকদের শোনান স্যার। নিশ্চয়ই। সুব্রত দা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে ডাকার জন্য। আমি বাংলাদেশ ভারত নিয়ে যে নতুন যে উত্তেজনাটা বা অস্থিরতাটা সৃষ্টি হয়েছে, সেটার একটা বিশ্লেষণ আমি করার চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথমেই বলছি যে কি চলছে আজকে পশ্চিমবাংলায়। আম, এই নির্বাচনের ঢাকঢোল বাজানোর ঠিক আগের মুহূর্তে পশ্চিমবঙ্গে এই রোহিঙ্গা রোহিঙ্গা করে একটা বিরাট আম, মানে গুজব ছড়ানো হয়েছিল, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, বিশেষ করে বিজেপি আরএসএস এর পক্ষ থেকে, হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে, যে এখানে নাকি পশ্চিমবঙ্গে নাকি লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়েছে এবং তাদের তাড়ানোর জন্য এই এসআইআর করা হচ্ছে। মাফ করবেন। আচ্ছা। আম, তারপরে যখন এসআইআর এর খসড়া লিস্ট যখন বেরোলো, তখন দেখা গেল তার মধ্যে রোহিঙ্গা টোহিঙ্গার কোনো ব্যাপারই নেই। তো এই জিনিসটা চলছে বাংলাদেশ নিয়ে। এই হিন্দুত্ববাদীরা একটা চরম অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশ মানেই হচ্ছে উগ্র ইসলাম, এবং বাংলাদেশ থেকে এখানে যত লোক ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী, তারা সবাই ধর্মান্ধ, টেররিস্ট, সন্ত্রাসবাদী, ইত্যাদি ইত্যাদি। এবং একটা প্রচণ্ড রেসিস্ট একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে খুব জেনে শুনে, যাতে এই হিন্দু ভোটকে আরো বেশি করে কনসলিডেট করা যায়, বিজেপির দিকে নিয়ে যাওয়া যায়। এটা আরএসএস এর একটা বহু পুরনো চাল। হ্যাঁ। এখন প্লাস ভারতের বিভিন্ন জায়গাতে বাঙালিদের ওপরে নির্যাতন অত্যাচার শুরু হয়েছে। এই কেরালাতে দুদিন আগেই একটা ছেলেকে পিটিয়ে মেরেছে বাংলাদেশি সন্দেহে, এবং ভয়ঙ্কর একটা ব্যাপার চলছে বিভিন্ন জায়গাতে, বাঙালিদের উপর অত্যাচার চলছে উড়িষ্যাতে, মহারাষ্ট্রে, কর্ণাটকে, হরিয়ানা, বিভিন্ন জায়গাতে। তো এই যে বাংলাদেশ একটা দেশ সম্পর্কে এই যে প্রোপাগান্ডা বা অপপ্রচার শুরু হয়েছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয়। আমি দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষদের সঙ্গে মেলামেশা করে আসছি। আমেরিকাতে 40 বছরের মধ্যে 25 বছর আমার নিউ ইয়র্ক শহরে কেটেছে। সেখানে আমি হাজার হাজার
মানে আক্ষরিকভাবে হাজার হাজার বাংলাদেশি বন্ধু বান্ধবী আমার হয়েছে, ছাত্রছাত্রী। বাংলাদেশে আমি অনেকবার গেছি, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে আমি ঘুরে বেরিয়েছি, থেকেছি। আমার অনেক বন্ধু বাংলাদেশে আমাকে আমন্ত্রণ জানান। তো আমার বাংলাদেশ সম্পর্কে আমার যে পরিষ্কার যে ছবিটা আমার কাছে আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের, আমি বলবো 90% মানুষ একেবারে শান্তিপ্রিয়, ধর্মনিরপেক্ষ মানুষ। হিন্দু মুসলমান তারা একসঙ্গে বসবাস করেন। আমি একেবারে গ্রামে গঞ্জে, মানে ঢাকার কথা ছেড়েই দিলাম, ঢাকা তো একটা অন্যরকম সিটি, কিন্তু আমি সিলেট, মৌলভীবাজার, আপনার চাঁদপুর, কুমিল্লা, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে গিয়ে আমি গ্রামে গঞ্জে গিয়ে দেখে এসেছি যে কোনো রকম ধর্মীয় ঘৃণা, সাম্প্রদায়িকতা একেবারেই নেই। মানুষ শান্তিপ্রিয়, মানুষ বসবাস করে। পুকুরের ধারে সরস্বতীর মূর্তি রাখা আছে, সারা বছর ধরে পড়ে আছে, আবার পরের বছর পুজো হবে বলে, মানে কিচ্ছু হয় না। এই কিন্তু কিছু কিছু লোক তারা লুটপাট চালায়, তারা দাঙ্গা বাঁধায়, প্রধানত হিন্দুদের সম্পত্তি দখল করার জন্যে, এবং সেটার একটা ধর্মীয় চেহারা তারপরে সেটাকে দেওয়া হয়। মন্দির ভাঙা ইত্যাদি ঘটনা যেগুলো ঘটে, সেগুলোর পেছনে প্রধানত ওই হিন্দুদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে তাদের জমি এবং সম্পত্তির দখল, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর ভয় পেয়ে লোকে ক্রমশই, লোকে আর কতদিন এর সঙ্গে তারা পুট আপ করবে, তারা চলে আসে, পশ্চিমবাংলায় চলে আসে বা ত্রিপুরায় চলে যায়। তো এই জিনিসটা চলছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে এখনো পর্যন্ত 10% হিন্দু যেখানে আছে, 90% মুসলমান যেখানে আছে, সেই 10% হিন্দুর মধ্যে 9.99999% হিন্দু কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছে, বসবাস করছে, কোনো সমস্যা নেই। এই হাসিনাকে কেন্দ্র করে এই জিনিসটা তৈরি করা হয়েছে, এটা একটা সম্পূর্ণ মানে পরিকল্পিত ব্যাপার। ঠিক যেমন আমি আমার অনেক আলোচনায় আমি বলেছি, ঠিক যেমন 70-এর দশকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তার দুর্নীতি এবং স্বজন পোষণ ইত্যাদি নিয়ে যে আন্দোলন ছাত্র যুবকরা শুরু করেছিল, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। আম, তারপরে দেখা গেল যে সেই আন্দোলনটা হাইজ্যাক করে ওই উগ্র দক্ষিণপন্থী আরএসএস বিজেপির হাতে কিন্তু আসল রাশটা চলে গেল, কন্ট্রোলটা চলে গেল। ঠিক এখানেও দেখুন বাংলাদেশে ছাত্র যুবরা হাসিনার স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে যে একটা জাস্টিফাইড ন্যায্য আন্দোলন শুরু করেছিল, সেটা আলটিমেটলি হাইজ্যাক করে নিল, এবং তার পেছন থেকে জামাত ইসলামী, রাজাকার, আলবদর, পাকিস্তানপন্থী সব ফেক ইন্টেলেকচুয়াল, এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা পাকিস্তানি আর্মির গণহত্যা এবং গণধর্ষণকে সমর্থন করেছিল, যারা সিআইএর সঙ্গে কাজ করেছিল, তাদের হাতে কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতাটা চলে গেছে, এবং তাদের কাণ্ডারি হচ্ছে মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ঠিক যেমন আফগানিস্তানে হামিদ কারজাইকে বসিয়ে তালিবানরা শেষ পর্যন্ত এই আফগানিস্তানে শেষ হাসি হেসেছিল, বাংলাদেশে এই মুহূর্তে ওই ইউনূসের মতন একটা লোক, যে অত্যন্ত লোভী এবং স্বার্থান্বেষী লোক, তাকে কাজে লাগিয়ে ওই পেছন থেকে সিআইএ, আমেরিকা, কিসিঞ্জারের নতুন যারা আহ, প্রজন্ম, তারা কিন্তু আসল কলকাঠিটা নাড়ছে বলে আমার ধারণা। এখন আপনি যদি আমায় বলেন যে আপনি একটা এত বড় কথা বললেন, আপনার কাছে কি কোনো লিখিত প্রমাণ আছে? না, আমার কাছে কোনো লিখিত প্রমাণ নেই। আমি একজন সাধারণ পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক রাজনীতি আমি যেটুকু বুঝি, এবং নিজে নোম চমস্কির মতন একজন মহাপণ্ডিতের সঙ্গে কিছু কাজ করার আমার 25 বছরের সংযোগ, সৌভাগ্য হয়েছিল, তার কাছ থেকে আমি যা শিখেছি, আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসের যে ধ্যান ধারণা আমার হয়েছে, তার থেকে এই কথাগুলো আমি বলছি। এই কথাগুলো মানুষকে বিশেষ করে বোঝানোর আজকে খুব দরকার আছে। এবং পশ্চিমবঙ্গে বা ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা, আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আর ইয়েতে আপনার বাংলাদেশে জামাত ইসলামী, রাজাকার, আলবদর, ওয়াহাবি, এই যে হেফাজত, এই যে লোকগুলো আছে, এরা কিন্তু এদের যেটাকে বলে মোডাস অপারেন্ডাই বা কার্যপদ্ধতি, কার্যকৌশল, রণকৌশল, এটা কিন্তু একেবারে এক। এবং অনেকেই বলে থাকে যে এদের মধ্যে আসলে ভীষণ ঘনিষ্ঠ সংযোগ আছে, এবং এরা একজন আরেকজনকে সাহায্য করছে যাতে দুটো দেশেই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে আখেরে তার লাভটা যেন উগ্র দক্ষিণপন্থী ধর্মান্ধদের হাতে চলে যায়, এবং গণতান্ত্রিক শক্তিগুলো
গণতান্ত্রিক ধ্যান ধারণা, সংবিধান, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, নারী স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার, মানবিক অধিকার, এগুলো যেন সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই খেলাটা শুরু হয়েছে। এটা বর্ধবাবু আপনাকে একটুখানি আরেকটু বিস্তারিত বলতে বলবো। আমরা দেখছিলাম যে বাংলাদেশে কিছুদিনের মধ্যে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা করা হয়ে গেছে, এবং আমরা এখানে বসে যে সমস্ত খবর পাচ্ছিলাম তাতে দেখা যাচ্ছিল যে বিএনপি বেশ ভালো শক্তিশালী হয়ে উঠছে। তো সেইটা আহ, কি একটাকে বানচাল করা, ভোটটাকে বানচাল করা, এবং ক্ষমতাটা যাতে বিএনপির হাতে বা কোনো নির্বাচিত কারোর হাতে না যায়, মানুষ যাকে পছন্দ করবে তাদের হাতে না যায়, তার জন্যই কি এখন এই যে হাদি হত্যার পরে যে সমস্ত কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি সেই জন্যই খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে আপনার মনে হয়, যাতে নির্বাচনের দিকে বাংলাদেশ না যায়, জনমতের প্রতিফলন যাতে না হয়? হ্যাঁ, একেবারেই তাই, একেবারেই তাই। এই এই বিএনপি বিএনপির অনেক দেশপ্রেমিক বাংলাদেশি অসংখ্য আছে। হ্যাঁ, বিএনপি মানেই কোনো একটা ইভিল কোনো কিছু নয়, একেবারেই নয়। বিএনপির তারা দেশ অনেককে শাসন আমি, করেছে এক সময়, দেশে তারা নির্বাচিত সরকারই না, ছিল তাদের তখন। মধ্যে অসংখ্য অসংখ্য দেশভক্ত এবং তাদের মধ্যে অসাম্প্রদায়িক লোকজন প্রচুর আছে। সব পার্টির মধ্যেই কিছু কিছু বদমাশ লোক থাকে, কিছু কিছু লোক থাকে তারা সুযোগের সদ্ব্যবহার করে, তারা গুন্ডামি করে, ডাকাতি করে, চুরি জোচ্চুরি করে, জমি দখল করে, ভেড়ি দখল করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, রেপ করে। এসব লোক সমস্ত পার্টির মধ্যে আছে। ভারতেও আছে, বাংলাদেশেও আছে, আমেরিকাতেও আছে। কিন্তু আমি বলছি ওভারঅল যদি আপনি দেখেন যে বিএনপি যাতে ক্ষমতায় যাতে না আসতে পারে, তার জন্য এটা হচ্ছে উগ্র ইসলামপন্থীদের একটা কৌশল বলে আমি মনে করি। এবং আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, হ্যাঁ, এবং শেখ মুজিবের হাতে গড়া রাজনৈতিক দল, হ্যাঁ, মৌলানা ভাসানীর মতন মানুষের সঙ্গে যার যার মানে সৃষ্টি শুরু থেকে, যিনি একজন নমস্য ব্যক্তি তাদের সঙ্গে ছিলেন, তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে প্রথমে এই ইউনুসের মতো একটা লোকের হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো, যে একটা সম্পূর্ণ অক্ষম, অযোগ্য, ব্যর্থ একটা প্রশাসক, যার অধ্যায় মানে তার কলঙ্কিত, সেই সব নিয়ে কোনো আলোচনা হয় না। এবং এখন আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করে, তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইলেকশন ঘোষণা করা হয়েছে। মানে এই কল্পনা করা যায় না, এটা কি গণতন্ত্র? তুমি যদি তাদের সঙ্গে প্রকাশ্য নির্বাচনে যদি তাদেরকে হারাতে পারো, তাহলে হারাও, কিন্তু তাদেরকে তুমি নির্বাচনে অংশগ্রহণই করতে দিলে না, এ কেমন গণতান্ত্রিক নির্বাচন? এইটা যে করেছে। অভিযোগ, যে স্বৈরতন্ত্রের অভিযোগ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় এরা করে এসেছেন, ঠিক সেই কাজটাই কিন্তু তাহলে আবার তার পুনরাবৃত্তি একটা হবে। সেই মানে তার কাজটাই থেকে তারা কোনো করে যাচ্ছে। উত্তরণ ঘটলো না, তার কোনো তাতে কোনো উত্তরণ। উত্তরণ ঘটল না, এবং সেটা নিয়ে কোনো কথাই বলতে দিচ্ছে না। মানে এমনভাবে মিডিয়ার কণ্ঠরোধ করা হয়েছে। বাংলাদেশের মিডিয়া, বিগ বিগ মিডিয়া যাকে বলে, মূলস্রোত মিডিয়া, কিন্তু ভারতের মূলস্রোত মিডিয়ার থেকে অনেক ভালো। আমি আপনাকে একদম আপনি দায়িত্ব এই নিয়ে বলছি। মিডিয়ার কথায় যখন প্রসঙ্গে ঢুকে গেলেন, তখন আমরা একটু এই প্রসঙ্গেই একটু আলোচনা করে নিই, আপনার কাছ থেকে জেনে নিই। সম্প্রতি একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, সাংবাদিক এবং হিসেবে আমি তো বটেই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার শিক্ষক ছিলেন, এবং সেই জন্য আপনার কাছেও খুব বেদনাদায়ক মনে হয়েছে যেভাবে যেভাবে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের উপরে যে হামলাটা হয়েছে, এবং যেভাবে সাংবাদিকদের প্রায় পুড়িয়ে মারার একটা চেষ্টা করা হয়েছিল, যাতে খুব তারা সৌভাগ্য, আমাদের আমাদের সবারই, যে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের দেখতে হয়নি, তাদের উদ্ধার করা হয়েছে। তো সেইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, এরকম সংবাদ মাধ্যমের উপর আঘাত এটা কতটা আহ, যে কোনো যুক্তিযুক্ত? যে কোনো দেশে ফ্যাসিজমের প্রধান কতগুলো মানে লক্ষণ আছে। তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে বুদ্ধিজীবীদের উপর আক্রমণ, দ্বিতীয় হচ্ছে মুক্তচিন্তার ওপর আক্রমণ, মিডিয়ার ওপর, ফ্রি মিডিয়ার ওপরে, স্বাধীন মিডিয়ার ওপরে আক্রমণ, এবং সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, এগুলো হচ্ছে, এবং নারীদের ওপরে আক্রমণ, এগুলো হচ্ছে যে কোনো পৃথিবীতে আপনি যদি মানে আমরা যারা একটু আধটু ইতিহাস পড়েছি, সেই হিটলারের সময় থেকে, মুসোলিনি ফ্র্যাঙ্কোর সময় থেকে, আর এই আজকের মানে আপনার ব্রাজিলের যে বলসোনারো বলে যে দানবটা ছিল, সেই সময়, ট্রাম্পের সময় যে সমস্ত জিনিস চলছে, সমস্ত জায়গাতে, বা ধরুন ক্যাম্বোডিয়াতে যা ঘটেছিল, পলপট সরকার, বিভিন্ন জায়গাতে, আফ্রিকার অ্যাঙ্গোলাতে,
আপনার নিকারাগুয়া, হন্ডুরাস, গোয়াতেমালা, সমস্ত জায়গাতে, আর্জেন্টিনা, সব জায়গাতে এক ঘটনা ঘটেছে। একেবারে ছবি, মানে মনে হয় যেন জিগস পাজলের মতন ফিট করে যাবে একটার সঙ্গে আরেকটা। বাক স্বাধীনতার উপরে আক্রমণ, মুক্ত চিন্তার উপরে আক্রমণ, এই গৌরী লঙ্কেশকে মেরে ফেলেছিল কালবুর্গি, পানেসার, ভারতেও তাই হয়েছে, দাভোলকর। হ্যাঁ ভারতেও ঠিক, আপনি ভারতে ঢুকে গেলেন গৌরী। ভারতেও ঠিক তাই ঘটে চলেছে, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারের ওপর আক্রমণ হয়েছে ভয়ঙ্করভাবে। দেখুন, সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপরে আক্রমণ, উদীচী ছায়ানটের মতন ছায়ানট উদীচী, সংগঠন হ্যাঁ। ভাঙচুর করেছে, মানে কল্পনা করা যায় না। অর্থাৎ এদের টার্গেট হচ্ছে, এবং এরা এইভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখতে চায়। আজকে যদি এই প্রসঙ্গে আমি বলছি, বলা খুব দরকার সুব্রতদা, আজকে যদি পশ্চিমবঙ্গে এই ভোট ভোট জালিয়াতি করে, এসআইআর করে, সংখ্যালঘুদের ভোট ভাগ করে দিয়ে, হ্যাঁ, ওই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করে, এইসব করে যদি কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসার কাছাকাছি একটা জায়গাতে পৌঁছয় পশ্চিমবাংলায় যে ত্রাসের রাজত্ব শুরু হবে, সে আমরা কোনোদিনও মানে কল্পনাও করতে পারি না যে পশ্চিমবঙ্গে কি শুরু হবে। মানে এরা একেবারে রক্তের বন্যা বইয়ে দেবে, এবং বাঙালিদের ওপরে, বাঙালি চেতনার উপরে, বাঙালি সাহিত্য, শিল্প, সঙ্গীত, কলা, সমস্ত কিছুর উপরে, বাংলা ভাষার উপরে নির্মম আক্রমণ আসবে। আজকে বাংলাদেশে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, উগ্র ইসলামীরা যে কাজগুলো করতে শুরু করেছে, একেবারে হায়নার মতন তারা চারদিকে ছড়িয়ে পড়েছে, এবং যেখানে সেখানে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানুষ মারছে, লুটতরাজ করছে। আজকে পশ্চিমবঙ্গে কিন্তু সেই একই জিনিস পুনরাবৃত্তি হবে। এটা আমি একেবারে, আপনি আমাকে একটা কাগজের পেন্সিল দিন, আমি আপনাকে আজকে সেটার লিখে দিই। নমুনা দেখা যাচ্ছে যখন কোনো মানুষকে, দীপু দাসকে এরকম ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়, বা একটা খুব নবছরের বাচ্চাকে নির্মম ভাবে হত্যা করা হয় তার বাবার রাজনৈতিক পরিচয় দেখে। তো এগুলো তো সত্যি যে কোনো মানুষকে তখন বিচলিত করে, যেভাবে যে কাণ্ডগুলো চলছে, একটি শিশুকে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা। তো বিচলিত মানে কি? দেখুন, আজকাল না আমরা খুব, মানে আমাদের একটার পর একটা এমন ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, ওখানে একটা হিন্দু ছেলেকে জ্বালিয়ে দিল, গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারলো, তারপর তাকে জ্বালিয়ে দিল। ভারতে, শিশুটি কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিমই ছিল, শিশুটি ঘটনা মুসলিম ছিল। অসংখ্য। হ্যাঁ, শিশুটি মুসলিমই ছিল, যে শিশুটি শিশুটিকে। মুসলিম। কিন্তু পশ্চিম ভারতে এরকম দলিতদের ওপরে, আদিবাসীদের ওপরে, সংখ্যালঘুদের ওপরে চরম নির্যাতন একটার পর একটা ঘটে চলেছে। হ্যাঁ, ওই যখন ওরা বাংলাদেশের ঘটনা নিয়ে যখন মিডিয়া যখন তুলকালাম করে, তারা কিন্তু ভারতে বা পশ্চিমবঙ্গে যে এত কাল ধরে এতগুলো এরকম নির্মম ঘটনা ঘটেছে, সেই নিয়ে কিন্তু ওরা একটা কথাও বলে না, মুখে কুলু পেটে থাকে। এর থেকে বড় হিপোক্রিসি আর কিছু হতে পারে না। বিগ মিডিয়ার যে ঘৃণ্য ভূমিকা, ন্যাক্কারজনক ভূমিকা, সেটাকে আমি তার নিন্দা জানানোর ভাষা আমার কাছে নেই। এবং বহু যারা প্রথিতযশা সাংবাদিক, দীর্ঘকাল সাংবাদিকতার সঙ্গে ওঠা বসা করেছেন, আপনিও তাদের মধ্যে একজন, আমাকে অনেকেই বলেছেন, আপনি নয়, অনেকেই বলেছেন, এই বিগ মিডিয়া নাম করে আমায় তারা বলেছেন যে কোন মিডিয়া কত কোটি টাকা ঘুষ খেয়েছে। সুতরাং তারা যদি ঘুষ খেয়ে থাকে কোটি কোটি টাকা, তাদের কাছ থেকে আমরা কি নিরপেক্ষ বা সৎ সাংবাদিকতার আশা করতে পারি? তারা তো বিক্রি হয়ে গেছে। একদিকে ইলেকশন কমিশন রেফারির কাজ করছে, হ্যাঁ, মানে রেফারির যা কাজ না করে সে একটা পার্টির হয়ে কাজ করছে। মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, তাতে একটা দলের রেফারি হচ্ছে একটা দলের রেফারি লোক। একটা দলের লোক। রেফারি হ্যাঁ, হচ্ছে একটা দলের লোক, সুতরাং সেখান থেকে আপনি কি নিরপেক্ষ রেফারিং আশা করতে পারেন? তো ইলেকশন কমিশন এই কাজটা করছে। হ্যাঁ, এই জ্ঞানেশ কুমার এরা, মানে চরম, কল্পনা করা যায় না। মানে ভারতের ইতিহাসে কখনো এরকম হয়নি, আমি অন্তত বলতে পারি। আমি সেই বোধহয় 1970, ওই সেই সময় থেকে বাচ্চা ছেলে ছিলাম, তখন থেকে আমি ইলেকশন সিস্টেমের সঙ্গে আমি যুক্ত। আমি কোনোদিন এরকম দেখিনি। আজকে যে জিনিসটা বাংলাদেশে হচ্ছে, এবং আমার ধারণা বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আলটিমেটলি হবেই না। মানে বিভিন্ন ঠিকই। অজুহাত দেখিয়ে, একটা হিংসা, সংশয় তৈরি হয়ে গেছে এর মধ্যেই, হ্যাঁ। সংশয় তৈরি হয়ে গেছে। আমার যারা বাংলাদেশি বন্ধু বান্ধব আছে, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন বা বাংলাদেশে এখন আর যেতে পারেন না কোনো কারণে,
তারা যারা খুব ভালো করে সমস্ত কিছু জানেন, খোঁজ খবর রাখেন, তারা আমাকে বলেছেন যে পার্থ, ইলেকশন শেষ পর্যন্ত হয়তো হবেই না, কারণ ওরা চাইছে যে উম, আওয়ামী লীগও যেন অংশগ্রহণ না করে এবং বিএনপিও যেন অংশগ্রহণ না করে, এরকম একটা কোনো পরিস্থিতির নির্বাচিত সৃষ্টি সরকার, মানুষের পছন্দের সরকার যাতে সেখানে হবে না না, আসে। হবে না। এবং এর এর পেছনে বা আমি বলছি যে কথাগুলো বলা খুব দরকার, আজকে মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আবার পরে বিস্তারিত আলোচনা করব। এই যে বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড, সেখানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করার জন্যে শেখ হাসিনার সঙ্গে প্রথম তাদের যুদ্ধ শুরু হয়েছিল। হ্যাঁ, এবং অনেকে বলে যে এই সব কারণের জন্যেই নাকি শেখ হাসিনাকে শেষ পর্যন্ত চলে যেতে হলো, কারণ সে ওদেরকে ছাড়পত্র দেয়নি। এবং শেখ হাসিনার সময় আজকে বাংলাদেশে অসংখ্য লোক আমি দেখছি, তো লোকে বলছে বলছে যে আমরা ভাবতেও পারিনি যে যখন জুলাইতে আগস্টে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তার পরিণতি যে এই হবে আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা অনেক ভালো ছিলাম, আমাদের এখন পেটে ভাত নেই, আমাদের রিক্সা চালক বলছে আমাদের কোনো রুজি রোজগার নেই, অন্ধকারে মেয়েরা রাস্তায় সন্ধ্যের পর বেরোতে পারছে না, বাংলাদেশে একেবারে ত্রাসের রাজত্ব চলছে। এবং পশ্চিমবঙ্গে আমি বলছি যে পশ্চিমবঙ্গে কিন্তু এই জিনিসটা ঘটতে চলেছে, যদি পশ্চিমবঙ্গে আমরা এই নির্বাচনে সবাই মিলে একজোট হয়ে এই উগ্র ভয়ঙ্কর দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে না পারি, যারা হচ্ছে, নাম করে বলছি, আরএসএস এবং তার রাজনৈতিক ফ্রন্ট বিজেপি। আপনি একটা জিনিস বারবারই উল্লেখ করছেন যে আপনার বলার মধ্যে, যে এই বাংলাদেশের অস্থির অবস্থার পেছনে একটা বড় শক্তি কাজ করছে, এবং সেটা আপনি আপনি ইঙ্গিত করছেন আমেরিকার দিকে, যেটা আপনি বারবারই বলছেন। চীন এবং আমেরিকার পেছনে ছায়া যুদ্ধ চলছে, আমরা তার বলি হচ্ছি। এবং এখন বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, আপনি সেটাই ইয়ে করছেন যে তার আঁচ আমাদের ভারতে, বিশেষ করে পশ্চিম বাংলায় এসে পড়ছে, এবং একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেন ওখানে শুধু সংখ্যালঘুদের উপরই অত্যাচার হচ্ছে। তো আমি আগেও বললাম যে বাচ্চাটিকে মারা হয়েছে, যেটাতে আমরা খুব বিচলিত বোধ করেছি। তো সেই বাচ্চাটি মুসলিম। আহ আবার এদিকে সংখ্যালঘুরাও খুব খারাপ অবস্থায় আছে, সেটা তো দেখাই যাচ্ছে। গণতন্ত্র না থাকলে সব থেকে বড় আঘাত আগে আসে সংখ্যালঘুদের উপরে। সেদিকে আপনি ফ্যাসিবাদের যে চরিত্রগুলো বললেন, তার মধ্যে সেটাই আছে। তো এই যে বাংলাদেশের এখন এই যে অবস্থা, এই অবস্থাতে সব থেকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ তো বটে, কিন্তু রাজনৈতিক ভাবে যারা, সেটা হচ্ছে বিএনপি। তো আপনি কি মনে করছেন যে বিএনপি এর বিরুদ্ধে তাদের রাজনৈতিক শক্তি দিয়ে তারা এ প্রতিরোধ করতে পারবে? আমার মনে হয় বিএনপির সেই ক্ষমতা আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে বিএনপির মধ্যে আবার একটা শ্রেণী আছে যারা দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকার জন্য তারা এত ক্ষমতা লিপ্সু হয়ে উঠেছে, তারা যে কোনো মূল্যেই হোক ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করবে। এবং বিএনপিকে যদি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় বা বিএনপিকে যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করে, তারা তখন তাদের মানে বদল করে তারা তখন ওই অতি দক্ষিণপন্থী ইসলামী শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে, যেটা পশ্চিমবঙ্গেও যার লক্ষণ আমরা 21 সাল থেকে দেখতে পাচ্ছি। বাংলাদেশেও সেই ঘটনা ঘটতে চলেছে। আমার মনে হয় যে তার সম্ভাবনা খুব বেশি। দীর্ঘকাল দেখুন, আজকের দিনের রাজনীতি আর নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী আর দেশবন্ধু চিত্তরঞ্জনের রাজনীতির দিন তো এক নয়। এখন এমনকি মানে 25-30 বছর আগেও পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতের রাজনীতি অন্যরকম ছিল। হ্যাঁ, এখন ক্ষমতা মানে হচ্ছে অর্থ, এবং অর্থ মানে হচ্ছে হাজার রকমের প্রিভিলেজ, যেটার লোভ, যেটার মোহ এই তথাকথিত রাজনৈতিক নেতা এবং নেত্রীরা ছাড়তে পারে না, যার জন্যে আজকের রাজনীতিতে সবচাইতে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুর্নীতিমুক্ত রাজনীতি। মানে আমি বলছি যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি, এবং দুর্নীতিমুক্ত রাজনীতির যে আমাদের দেশে যেটা এতকাল ধরে ছিল নানান অসুবিধার মধ্যেও, ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত, রাজীব গান্ধীর সময় পর্যন্ত, ভিপি সিংয়ের সময় পর্যন্ত, মনমোহন সিংয়ের সময় পর্যন্ত ভারতে যে একটা আপেক্ষিকভাবে একটা পরিচ্ছন্নতার রাজনীতি ছিল, সেটা কিন্তু এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। এবং এখন যারা ভারতে ক্ষমতায় আছে, তারা সম্পূর্ণভাবে দেশের রাজনীতিটাকে গ্রাস করেছে কেবলমাত্র নিজেদের ক্ষমতা এবং নিজেদের অর্থ বৃদ্ধি করার জন্যে।
এবং তাদের পেছনে যে সমস্ত আদানি আম্বানি এই ধরনের টাটা এই যে শক্তিগুলো তাদের পেছনে তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, তাদের কিচ্ছু যায় আসে না ভারতে কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মরে যাক, ভারতের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক, গঙ্গা দূষিত নদী হয়ে যাক, হিমাচল প্রদেশের ল্যান্ডস্লাইড হয়ে হাজার হাজার মানুষ মরে যাক, টানেল চাপা পড়ে শ্রমিকরা মরে যাক, কৃষকরা না খেতে পেয়ে মরে যাক, মনস্যান্টোর ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করুক, তাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তারা কেবলমাত্র ট্রাম্পের মতন আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতাটাকে ব্যবহার করছে নিজেদের কাছে সমস্ত সম্পদ গ্রাস করার জন্যে, যার জন্যে আমাদের দেশে এবং আমেরিকায় আজকে পৃথিবীর মধ্যে ধন বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য সবচাইতে বেশি। 1% মানুষের হাতে ভারত এবং আমেরিকার 70% সম্পদ রয়েছে, যেটা কল্পনাই করা যায় না। এটা কোনো গণতন্ত্রই নয়, এটা কেবলমাত্র একে ইংরেজিতে এর নাম দেওয়া হয়েছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে একটা খুব মুষ্টিমেয় একটা ছোট্ট অংশের হাতে সারা দেশের রাজনৈতিক সামাজিক এবং আর্থিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে, এবং বাকিরা আমরা সবাই সাধারণ মানুষ সারা জীবন শুধু পরিশ্রম করে যাব, কিন্তু আসল আমাদের কোনো উপকারই হবে না, আমরা যে তিমিরে সেই তিমিরেই পড়ে থাকব। বাংলাদেশেও এই রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক অসাম্য বৈষম্য ভয়ঙ্করভাবে আরও বেড়ে গেছে। হাসিনার সময় কিছুটা হলেও বাংলাদেশের গরিব মানুষ কিছুটা মাথা তুলে বাঁচার সুযোগ পেয়েছিল। আমি নিজে গিয়ে দেখে এসেছি, হোমলেসদের জন্য ছোট্ট ছোট্ট একটা রুমের ঘর তৈরি করে দিয়েছে। হ্যাঁ, রাস্তায় কোনো ভিখিরি থাকে না। বাংলাদেশে প্রচুর উন্নতি হয়েছিল আর্থিকভাবে, কিন্তু এই একটা বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি একেবারে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, এবং গরিব মানুষ তার শিকার হচ্ছে, তারা তলিয়ে যাচ্ছে অন্ধকারে। ধন্যবাদ পার্থবাবু, আপনি খুব সুন্দর একটি আলোচনা বিশ্লেষণ করলেন এবং আমার মনে হয় যে সমস্ত দর্শকরা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন, একজন বিদগ্ধ মানুষের মতামত এবং তিনি যেভাবে দেখেন পুরো বাংলাদেশকে, আপনি তার সঙ্গে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, কিন্তু তার যে এই মূল্যবান বিশ্লেষণকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনাদের মতামত আপনারা যা মনে করছেন সেটা আমাদের এই পার্থবাবুর মতের সঙ্গে যদি নাও মেলে, তাহলেও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মত, আপনার সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই লিখে জানাবেন। পার্থবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই দেশে এসে এত কাজের মধ্যেও আমাদের দর্শকদের জন্য আপনার এই মতামত দেওয়ার মতো সময়টুকু রেখেছেন, এর জন্য আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আপনি ভালো থাকুন। নমস্কার। এবং আপনারাও যারা আজকে এই অনুষ্ঠান দেখলেন, সবাইকে নমস্কার।